প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। 4টায় নেবেন শপথ। মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ সিনিয়রদের পাশাপাশি পার্থ, সাকি আর নূরও থাকছেন মন্ত্রিসভায়। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বিরোধীদের। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশাবাদ। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। সংসদের বড় স্যাংশন হলো অর্থনৈতিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখা। সংসদের যে কাজ আইন প্রণয়ন করা, সেটা আরো বেশি কার্যকরী হবে। রাজনৈতিক জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানে পেয়েছেন জনতার রায়। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন ইতিমধ্যেই। যেমনটি জানেন, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আজ বিকেল 4টায় শপথ মন্ত্রিসভার সদস্যদের। আমরা সংসদ ভবন এলাকা থেকে ঘুরে আসবো। সহকর্মী সাইফুদ্দিন রবিন অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? মন্ত্রিসভায় কারা কারা ডাক পেলেন, একটু বিস্তারিত করে জানান আমাদের। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকারের যারা মন্ত্রিসভায় অংশ নিচ্ছেন বা মন্ত্রিসভায় সদস্য হচ্ছেন তারা। শুধু এর আগে বলে রাখি, অনেক অপেক্ষার পর এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। ঐতিহাসিক নিঃসন্দেহে একটি অভ্যুত্থান কিংবা দীর্ঘ 17 বছরের তার আন্দোলন সংগ্রামের পর আসলে আজকের দিনে পৌঁছানো বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন, নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাওয়া। আপনি যেমনটি বলছিলেন, কারা আসলে এই মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন, খানিক চমক, খানিক না বেশ চমকই বলা চলে। বিএনপির এই নবগঠিত মন্ত্রিসভায় হতে যাচ্ছে, অর্থাৎ দলের স্থায়ী কমিটির যে সকল জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদের অনেকেই এই মন্ত্রিসভায় কিন্তু ঠাঁই পাচ্ছেন না। তাদেরকে সংসদীয় কমিটিগুলো যেগুলো রয়েছে সেই সব সংসদীয় কমিটির শীর্ষ নেতা হিসেবে, অর্থাৎ সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব সেই সব বন্টন করা হবে। অর্থাৎ ক্ষমতাকে নানানভাবে ব্যবহার করা, অর্থাৎ ক্ষমতার সুষম বন্টন, সেই সবও এক ধরনের নিশ্চিত করা হবে। যদি বলি কারা আসলে মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন, শুরুতে কয়েকজন প্রতিমন্ত্রীর নাম বলি। এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি যিনি কোষাধ্যক্ষ জামালপুর থেকে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যশোর 1-এর নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া দায়িত্ব পালন করতে যাচ্ছেন শামা উবাইদ ইসলাম, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়েসার কামাল, ফরহাদ হোসেন আজাদ, তারা প্রত্যেকে প্রতিমন্ত্রী হিসেবে। এম এ মুহিত এমপি, আব্দুল সোহেল মঞ্জুর এমপি, ববি হাজ্জাজ এমপি, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট হিসেবে আমিনুল হক, ঢাকা 16 আসনে যিনি নির্বাচন করেছিলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, হাবিবুর রশিদ এমপি, ঢাকার আরেক সংসদ সদস্য, রাজীব আহসান এমপি, বরিশালের থেকে তিনি নির্বাচিত হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আব্দুল বারী এমপি, মীর শাহে আলম, বগুড়া 6-এর বগুড়া থেকে নির্বাচিত তিনি এমপি, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। জুনায়েদ আব্দুল
আব্দুর রহিম সাকি অর্থাৎ জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া থেকে গণসংহতি আন্দোলনের যিনি নির্বাচিত হয়েছেন গণসংহতি আন্দোলনের হয়ে, এবং এই জুনায়েদ সাকিদের নিয়েই যে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপি, সেটি অনেকটা দৃশ্যমান হচ্ছে সেই উদ্যোগ। বেশ কয়েকজনই যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতাদের মধ্যে বিশেষ করে ববি হাজ্জাজ, জুনায়েদ সাকি এবং নুরুল হক নূর, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর বাইরে রয়েছে বিএনপির ইশরাক হোসেন এমপি, ঢাকা 6-এর, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া ফারজানা শারমিন পুতুল নাটোরের, তার বাবাও একসময় মন্ত্রী ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। শেখ ফরিদুল ইসলাম এমপি, এরপরে নুরুল হক নূর, যেটি বলছিলাম এর আগে। এর বাইরে ইয়াসের খান চৌধুরী এমপি, ইকবাল হোসেন, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। কয়েকজন মন্ত্রীর কথা বলি, যেমন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, আরিফুল হক চৌধুরী এমপি, জহির উদ্দিন স্বপন এমপি, তারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। এর বাইরে আরও রয়েছেন বেশ কয়েকজনই রয়েছেন। যদি বলি, দীপেন দাওয়ান মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, আনম এহসানুল হক মিলন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন জীবন বোধহয়, উনি বিএনপির সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন। তার বাইরেও শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শেখ রবিউল আলম ঢাকার আরেকজন এমপি, তিনিও মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। মোটামুটি বেশ চমক স্পষ্ট এইখানটায়। এছাড়া মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দলের স্থায়ী কমিটির সদস্য, দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অর্থাৎ ডক্টর AJM জাহিদ হোসেন। আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, টেকনোক্রেট কোটায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই যিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যিনি দায়িত্ব, রোহিঙ্গা বিষয়ক কমিটি যিনি দায়িত্ব পালন করছিলেন, সেই খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় আজকের দিনে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মন্ত্রী হিসেবে। বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করার যে এছাড়া এর বাইরেও মন্ত্রী হিসেবে রয়েছেন আমিনুর রশিদ ইয়াসিন, উনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কুমিল্লার সন্তান, যিনি প্রথমে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলেন, মনোনয়ন না পেয়ে পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা সাক্ষাৎ সেসবের মধ্য দিয়ে তিনি তার সেই বিদ্রোহী হিসেবে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, এবং সেই হাজী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন তিনি মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নারী হিসেবে আফরোজা খানম রীতা এমপি, মানিকগঞ্জের থেকে তিনি নির্বাচিত হয়েছেন। আফরোজা খানম রীতা, তিনি শ্যামাবাই যেমন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, মন্ত্রী হিসেবে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে আফরোজা খানম রীতা দায়িত্ব পালন করতে যাচ্ছেন। শহীদুদ্দিন চৌধুরী আনির কথা বলছিলাম। এর বাইরে আসাদুল হাবিব দুলু, তিনি রংপুর বিভাগের বা লালমনিরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য, একসময়কার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পুরো উত্তরাঞ্চলে যেই ধরনের কর্মসূচি পালন করে এসেছিলেন বেশ কিছুদিন ধরেই, সেটি ওই অঞ্চলে মানুষের জন্য এক ধরনের অন্য রকমের আশীর্বাদ ছিল। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আন্দোলন, সেই আন্দোলনটি মূলত এই আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে হয়ে আসছিল। তিনিও উত্তরাঞ্চল থেকে বলা চলে আসাদুল হাবিব দুলু এবার পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন। মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি সম্ভাব্য আইনমন্ত্রী, এই অর্থে যে সাবেক অ্যাটর্নি জেনারেল, সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেই সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়েছেন, সেই আসাদুজ্জামান। এর বাইরে জাকারিয়া তাহের সুমন, তিনি কুমিল্লার জেলা বিএনপির উত্তর জেলা বিএনপির সভাপতি, তিনি কুমিল্লা থেকেই নির্বাচিত সংসদ সদস্য। কুমিল্লারই 2-3 সন্তান আসলে এবার নির্বাচনে মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এরকম বিভিন্ন, এর আগে যেমনটি বলছিলাম সিলেট আরিফুল হক চৌধুরী, উবায়দুল মুক্তাদির চৌধুরী, তারা যেমনটি মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন, এরকম অঞ্চল ভিত্তিক এক ধরনের বন্টনের চেষ্টা হচ্ছে এই মন্ত্রী প্রতিমন্ত্রীর পদগুলো, সেসবের চেষ্টা। নতুন অনেকগুলো মুখ এসেছে, আলোচিত নামের বাইরে মুখ এসেছে। দলের স্থায়ী কমিটির ডাকসাইটের নেতা মির্জা আব্বাস কিংবা গয়েশ্বরচন্দ্র রায়, সেরকম নেতৃবৃন্দকে এখানটায় দেখা যাচ্ছে না। ডক্টর মঈন খান, তার সম্ভাবনা রয়েছে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন, দেখা যাক সেটি ঘোষণা হওয়ার পর হয়তো বা নিশ্চিত হবে। আপাতত এই নামগুলোরই শপথ গ্রহণ করতে যাচ্ছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং আমরা প্রায় 40 থেকে 49টির মতো আসলে মাইক্রোফোন ডায়াজে সাজানো অবস্থায় দেখেছি। সম্ভাব্য পরিসর হতে পারে মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদের সেই তালিকা। বাকিটা অপেক্ষার অবসান ঘটার পর, অর্থাৎ বিকেল 4টায় আনুষ্ঠানিক।
বিকেল 4টায় আনুষ্ঠানিক যে শপথ, এরপরে আমরা পুরোপুরি জানাতে পারবো এই মন্ত্রিসভার আকার সম্পর্কে। তারপরে আপনি বেশ বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন রবিন, আপনি থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরবো আপনার কাছে। ধন্যবাদ। তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির কোনো সংসদ সদস্যই ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও তারা নেবেন না। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়। মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রু, জুনায়েদ সাকি, নুরুল হক নূর সহ আরও অনেকেই। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। যেন তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। এ পর্যায়ে আমরা মানিক মিয়া এভিনিউ এলাকায় যাব। আমাদের সহকর্মী হাসান মেজবা অপেক্ষা করছেন আমাদের জন্য। মেজবা, আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে, এরপরেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা আসতে শুরু করেছেন কিনা, এই এলাকার কি চিত্র দেখছেন একটু জানাবেন আমাদের। মানিক মিয়া এভিনিউ সহ পুরো সংসদ চত্বরে অর্থাৎ এই পুরো এলাকায় আজকে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। গত 1.5 বছর আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু যেহেতু সংসদ ছিল না, সংসদ সদস্যরা ছিলেন না, সেই জায়গা থেকে খানিকটা নিষ্প্রভ ছিল এই জাতীয় সংসদ। আজকে পুরো এলাকায় এক ধরনের উৎসবের পরিবেশ। সংসদ ভবন এলাকার চারপাশ জুড়ে হাজারো মানুষ তারা এখানে ভিড় করছেন, তারা শপথ অনুষ্ঠান দেখতে এসেছেন। যেহেতু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে কারণে তারা ভেতরে যেতে পারছেন না, বাট সংসদ ভবনের চারপাশ ঘিরেই হাজারো নেতাকর্মী তারা এখানে এসেছেন, তারা দেখছেন। এবং এরই মধ্যে আমরা জানি যে সকালে শপথ অনুষ্ঠিত হয়ে গেছে এমপিদের এবং বিকেল 4টা নাগাদ মন্ত্রিপরিষদের যে শপথ, মন্ত্রিসভা শপথ, সেটি শুরু হওয়ার কথা। এখন থেকে বলা যায় যে ঘণ্টাখানিক পরেই এই অনুষ্ঠান শুরু হবে। 3:15 অতিথিরা এখানে এসে আসন গ্রহণ করবেন। 4টার দিকে মহামান্য রাষ্ট্রপতি এই অনুষ্ঠানস্থলে আসবার কথা এবং এরপরই মূলত মন্ত্রিপরিষদ সচিব তিনি অনুষ্ঠান শুরু করবেন। এরপরে মন্ত্রিসভার যে শপথ সেই অনুষ্ঠানটি শুরু হবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব আপডেট। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি মেজবাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি ও শরিক জোটের 211 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন এবং তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকাল 10:42 তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে
সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই, এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে সাদাটা, এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে নানান উত্থান আর পতনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন যিনি। দীর্ঘ নির্বাসিত জীবনেও দলকে রেখেছেন চাঙা, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বেই গুম, খুন, নিপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে রুখে দাঁড়িয়েছিল বিএনপি, যার স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ পাবে নয়া গন্তব্য, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 25 ডিসেম্বর 2025, প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের মাটিতে তারেক রহমান নিজ মাটির পিচ ঢালা পথে পথে জনতার উপচে পড়া ভালোবাসা নিয়ে এলেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। দীর্ঘ সংকটে সংগ্রামে মা খালেদা জিয়া এবং বিএনপির প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানালেন কৃতজ্ঞতা। তুলে ধরলেন দেশ আর জনতার জন্য নিজস্ব পরিকল্পনার কথা। এর পরপরই তারেক রহমান হারালেন মাকে, একজন বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগে হয়ে ওঠেন সর্বসাধারণের, যার শেষ যাত্রায় বিশ্ব দেখল বিষণ্ণ এক মানচিত্র। তারেক রহমান শোকাহত, কিন্তু কি ভীষণ দৃঢ় রূপ নিয়ে ঘুরে দাঁড়ালেন মাকে অনুপ্রেরণায় রেখে। ব্যক্তিগত আবেগ পাশ কাটিয়ে মন প্রাণ সঁপে দিলেন দেশ আর দলের জন্য। শুরু করলেন নির্বাচনী কর্মযজ্ঞ। নির্বাচনী প্রচারণায় এক আধুনিক তারেক রহমানকে দেখল দেশের জনগণ। রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছেন নির্দিষ্ট পোডিয়ামে নয়, বরং সমাবেশের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে ছুটে বেড়ালেন মঞ্চ জুড়ে। বক্তব্যে নিজের স্তুতি কিংবা অন্যের বিরুদ্ধে বিষেধাগার নয়, আক্রমণাত্মক উস্কানিমূলক নানান বক্তব্যের জবাবেও ধীর, স্থির এবং গঠনমূলক তিনি। সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। তারেক রহমান ছুটে বেড়ালেন দেশের প্রান্ত থেকে কেন্দ্র জুড়ে। নিজের তরুণ মনকে সঙ্গে নিয়ে দিন থেকে ভোর একটানা বিপুল মানুষের ভালোবাসা নিয়ে তুলে ধরেন দেশ গঠনের নানান পরিকল্পনা। তারেক রহমান জনগণকে দিলেন অভয়, আশ্বাস দিলেন জীবনমানের উন্নয়ন ঘটিয়ে শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার। আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিএনপি। সরকারের ভার এখন তারেক রহমানের কাঁধে। যে তারেক রহমান জন্মের পর থেকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক বাক্যে এক নীরব সাক্ষী হয়েছেন খুব কাছ থেকেই। 1988-তে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে রাজনৈতিক যাত্রা শুরু করেন। মা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজপথের দীর্ঘদিনের কিংবা গণমানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার ইতিহাস তাঁর চেয়ে ভালো আর কেই বা জানে। কতটা আন্তরিকতা আর সততার সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খালেদা জিয়া, ছায়াসঙ্গীর ছেলে তারেক রহমান তারও সাক্ষী। সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপি চেয়ারম্যান, উত্তরাধিকার হিসেবে নয় বরং নিজ যোগ্যতায় ধাপে ধাপে এসেছেন নেতৃত্বের শীর্ষ চূড়ায়। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। রাজনীতির নিষ্ঠুরতাও দেখেছেন তারেক রহমান। নিজের বিপর্যস্ত জীবন কিংবা দূর প্রবাসে দীর্ঘ নির্বাসিত জীবন যেন ভয়ঙ্কর এক অধ্যায়। মাকে একা লড়তে দেখেছেন, কারাগারে কি নিষ্ঠুর নিঃসঙ্গ জীবনযাপন দেখেছেন। পিতাকে তো সেই কবেই হারিয়েছেন, এরপর ভাই হারানোর শোকও সামলাতে হয়েছে। দেখেছেন লক্ষ নেতাকর্মীর কারাবরণ, গ্রেফতার, মামলা। গুমখুনের শিকার পরিবারগুলো এখন তারই পরিবার। পতিত রাজনৈতিক সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণের জুলাই অভ্যুত্থান দেখেছেন, যার অন্যতম নেতাও তিনি। অগণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের ক্ষুধায় কাতর বাংলাদেশকে দেখেছেন তারেক রহমান। নিশ্চয়ই আগামীর পথ চলায় এই শিক্ষা ও অভিজ্ঞতা তাঁর অন্যতম সঙ্গী। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে
গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের হাতেই বাংলাদেশের ভার তুলে দিয়েছে দেশের জনগণ। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে রাজনীতি আর সরকার পরিচালনার ধরনও বদলেছে, কিন্তু দেশের জন আকাঙ্ক্ষার তেমন বদল ঘটেনি। দেশ জুড়ে স্থিতিশীলতা নিশ্চিতে কোমল মাটির কঠোর সরকার প্রধান হতে হবে তারেক রহমানকে। প্রতিহিংসা কিংবা বিদ্বেষ নয়, সবুজ শ্যামল বাংলা হবে সম্প্রীতির, উন্নয়নের অগ্রগতির পথে দেশ জনতাকে সঙ্গে নিয়ে তার হাঁটবার সময় এখন। তারেক রহমানের সামনের চ্যালেঞ্জ সকলকে আস্থায় নিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনের। ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দুপুর 12:15 দিকে দুটি শপথ নিয়েছেন জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপিরা। প্রথমে সংসদ সদস্য হিসেবে জামায়াত ইসলামীর এমপিরা শপথ নেন। এ সময় তাদের সাথে শপথ নিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত 7 এমপি। একই সাথে শপথ নেন ঢাকা 6 আসন থেকে নির্বাচিত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি দেরিতে আসায় বিএনপি দলীয় এমপিদের সাথে আর শপথ নিতে পারেননি। এমপি হিসেবে শপথ গ্রহণের পর শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ। এ সময় শপথ না নিয়ে বেরিয়ে যান স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন। এ পর্বেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবারের নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে 68টি আসন পেয়েছেন। অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি নির্বাচিত 6 নেতাও। দুপুর 1:15টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদেরকে শপথ পাঠ করান। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও এনসিপির এমপিরা শপথ নেন। এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি। জামায়াত এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এনসিপি নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন না। এনসিপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দিয়েছে। আমরা এই পর্যায়ে মণিপুরের গেট এলাকায় যাব। সেখানে আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, আজ সকাল থেকেই অর্থাৎ যখন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন, আবার বিকেল 4টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন, খুব স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উপস্থিতি এবং উচ্ছ্বাস অনেক বেশি। আপনি কি চিত্র দেখছেন জানাবেন। এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়লো সে সম্পর্কেও জানতে চাই। বৃষ্টির সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে এবং তারা এখনও সংসদ ভবনের ভেতরেই রয়েছেন। সব দলের এমপিরাই রয়েছেন। এরপর বিকাল 4টায় আছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ এবং সেই শপথ পরিচালনা করবেন, শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এবং তারপরে কিন্তু এইখানে প্রচুর নেতাকর্মীরা সকালবেলা থেকেই এখানে রয়েছেন। তারা অনেক এলাকা থেকে যারা এমপিরা এসছেন এবং মুহুর্মুহু স্লোগানও তারা দিচ্ছেন। যার যার এলাকার এমপিদের খবর আসছে, তাদের মন্ত্রীর তালিকায় নাম আছে বা প্রতিমন্ত্রীর তালিকায় নাম আছে, সেসব এলাকার নেতাকর্মীরাও কিন্তু উচ্ছ্বাস এবং উল্লাসে ফেটে পড়ছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক গাড়ি কিন্তু আসছে বিভিন্ন এলাকা থেকে যারা আমন্ত্রিত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আইনজীবীরা, গণমাধ্যমের সম্পাদকরা রয়েছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু রয়েছেন। তারা যারা আমন্ত্রিত হয়েছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তারা কিন্তু আসছেন এবং তাদের জন্য এই গেটটি উন্মুক্ত রয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যও মোতায়েন রয়েছেন এবং সড়কের একটি পাশ জন্য রাখা পাশ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এবং এই খামারবাড়ি থেকে বিজয় সরণি পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটিতে সাধারণের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউর সামনের সড়কটির একাংশ। এবং এই পুরো এলাকায় অর্থাৎ সংসদ ভবনকে ঘিরে চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে এসএসএফ, পিজিআর, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন নিরাপত্তা নিশ্চিতে। এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে যারা এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির পক্ষ থেকে, বিএনপি দলীয়
প্রার্থীদের মধ্যে যাদেরকে বিভিন্ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হচ্ছে এলাকার নেতা কর্মীদের কাছে সেই খবরগুলো আসছে, তারা কিন্তু উল্লাস প্রকাশ করছেন এবং আনন্দময় একটি পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাটিতে। বৃষ্টি নিঃসন্দেহে তাই, দেখছিলাম আপনার মাধ্যমে। থাকুন শাকিল, আমরা আবারও একটু পরে আসবো আপনার কাছে। ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানানোর জন্য। একই জায়গায় অপেক্ষা করছেন রিয়াজ রায়হান, দেখি তার কাছে কি আপডেট আছে। রিয়াজ, আমন্ত্রিত অতিথিরা তো আসতে শুরু করেছে, যেমনটি বলছিলাম, আর 1.5 ঘন্টার মতো সময় হাতে আছে। এই মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং ইতিমধ্যে আমরা মোটামুটি ধারণা পেয়েছি মন্ত্রিসভায় কারা কারা আছেন। আপনি একটু দর্শকদের জানাবেন এবার তরুণ মন্ত্রীদের কারা কারা স্থান পেলেন, এ সম্পর্কে কি কি তথ্য আছে? বৃষ্টি, এবার মন্ত্রিসভাটি একেবারেই তারুণ্য নির্ভর বলা যায়, যে বিশেষ করে প্রতিমন্ত্রী যারা হয়েছেন তাদের অধিকাংশই পরিচিত মুখ এবং দীর্ঘদিনের লড়াই সংগ্রামে এবং রাজপথের থেকে মূলত নেতৃত্ব যারা উঠে এসছেন তারা এবার মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন। বিশেষ করে আমি তার আগে যদি বলি যে এই যে বিদেশি কূটনীতিকরা ঢুকছেন, যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন, বিভিন্ন দূতাবাসের যারা রয়েছেন, তারা কর্মকর্তারা ঢুকেছেন, আমাদের কূটনৈতিক মহল থেকে আসছেন এবং বলা হচ্ছে যে জাপানের রাষ্ট্রদূত সম্ভবত, যদি ভুল না হয়ে থাকে, দেখছেন ইউএনডিপির কর্মকর্তারা যাচ্ছেন। তার মানে রাষ্ট্রদূত সহ একবারে হাইকমিশনের রাষ্ট্রদূত সহ যারা আছেন তারা তো যাচ্ছেনই, পাশাপাশি যেহেতু অনেক বড় ধরনের আয়োজন রয়েছে, প্রায় 1000 থেকে 1200 মানুষ অতিথির ব্যবস্থা করা হয়েছে, সেখানে তারা যাচ্ছেন। যেটি বলছিলাম যে এবার প্রতিমন্ত্রীর তালিকা আমি যদি একটু বলি আপনাকে, যে জুনায়েদ সাকির নাম নিশ্চয়ই জানেন, যে জুনায়েদ সাকি তিনি দীর্ঘ প্রায় 15-16 বছর একসঙ্গে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করছিলেন। তারপরে আছে নুরুল হক নূর, যিনি ডাকসু ভিপি নূর হিসেবে পরিচিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে আছেন ববি হাজ্জাজ, যিনি সবচেয়ে আলোচিত মুখ এই নির্বাচনে, যাকে ঢাকা 13 আসনে বিএনপি নমিনেশন দিয়েছিলেন, তিনি আছেন এই প্রতিমন্ত্রীর তালিকায়। অনিন্দ ইসলাম অমিত রয়েছেন, যিনি আপনি জানেন নিশ্চয়ই যে খুলনা যশোর অঞ্চলে বিএনপির সবচেয়ে শীর্ষ নেতা বা বিএনপির সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এক সময় নেতা ছিলেন তরিকুল ইসলাম, তার ছেলে বিএনপির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তিনি আছেন। পাশাপাশি শ্যামা ওবায়দ আছেন, তিনিও দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন এবং সবচেয়ে রাজনীতির রঙের একজন পরিচিত মুখ। পাশাপাশি মীর হেলাল উদ্দিন, অর্থাৎ মীর নাসির উদ্দিনের ছেলে, যিনি একসময় বিমান পর্যটন ও বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের আমলে 2001 থেকে 2006 পর্যন্ত। তার ছেলে যিনি চট্টগ্রাম 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তো এইভাবে যদি বলে ফারজানা শারমিন আছেন, শেখ ফরিদুল ইসলাম আছেন, পাশাপাশি ইকবাল হোসেন এবং মোহিত, এভাবে আসলে প্রায় 25 জনের যে প্রতিমন্ত্রীর তালিকা রয়েছে, সেই প্রতিমন্ত্রীর তালিকায় অধিকাংশই তরুণ, এবং অধিকাংশ বলতে প্রায় সবাই তরুণ। তো ধারণা করা হচ্ছে যে তরুণ এবং নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রিসভা, সেটি অন্তত আগামী 5 বছর দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ, আপনি এই মুহূর্তে আপডেট জানাচ্ছিলেন রিয়াজ রায়হান। সকাল থেকে সংসদ ভবনে আসতে থাকেন নবনির্বাচিত এমপিরা। তারা জানান আজকের দিনটি ঐতিহাসিক। দীর্ঘ 1.5 দশক পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। সবাইকে সাথে নিয়ে এখন দেশকে এগিয়ে নেয়ার পালা। সংসদ সদস্যরা বলেন, যাদের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদে তাদের প্রতিনিধি হিসেবেই কথা বলবেন। বিএনপির এমপিরা আশা করেন দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর মন্ত্রিসভা গঠিত হবে এবং ফ্যাসিবাদের ক্ষত কাটিয়ে গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রা করবে দেশ। আমরা নির্বাচনের আগেই আমাদের ম্যানিফেস্টোতে বলেছি আমাদের কমিটমেন্টে 31 দফা আছে। সেক্ষেত্রে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেই আগামী সরকার হিসেবে বাবার মতো হতে চেষ্টা করছি। আশা করব যে দেশের পক্ষে, চট্টগ্রামের পক্ষে কথা বলবো, ন্যায় বিচারের পক্ষে কথা বলবো। এবারের সংসদে আমরা লক্ষ্য করছি যে খুব জ্ঞানী গুণী, শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত লোকজন নির্বাচিত হয়েছেন। সুতরাং এবারের সংসদ সত্যিকার অর্থেই আইন প্রণয়নের জন্য কাজ করবে এবং একটা প্রাণবন্ত সংসদ হবে বলে আমরা আশা করি। আমরা আগামী শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাই। অহিংস একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন সমস্ত আনন্দ মিছিল তিনি কিন্তু বয়কট করেছেন। আমি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্মমুক্ত একটি আধুনিক যশস্বর উপহার দিতে চাই তাদেরকে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের যে চাহিদা রয়েছে, আমি যশোরবাসীর সাথে বসে অগ্রাধিকার তালিকা তৈরি করে এক এক করে সেগুলো করবো। তো আমাদের মূল কাজটাই হচ্ছে শাসন বিভাগ গঠিত হচ্ছে আজকে মন্ত্রিসভায়, তারা যত যথাযথভাবে ফাংশন করে সে ব্যাপারে আমাদের ওয়াচিং থাকে। আশা করছি প্রাণবন্ত হবে। আশা করছি সংসদের যে কাজ আইন প্রণয়ন করা, সেটা আরও বেশি কার্যকরী হবে।
যুগোপযোগী হবে, মানুষের প্রত্যাশা পূরণ করবে। প্রত্যাশা করছে একটা ভালো একটা সংসদ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদের অগ্রযাত্রা ভালো হবে এবং ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো। সংসদ প্লাজা এলাকায় যেতে চাই, আমাদের সহকর্মী তানজিম শাফিন সেখানে অপেক্ষা করছেন। শাফিন, যেহেতু সকালবেলায় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং অনেকেই সেখানে অবস্থানও করেছেন, অনেকে তো শপথ নেবার পরে বেরিয়েও আসছেন, কার কার সাথে কথা হলো এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, কারা কারা আসতে শুরু করলো এখানে সে সম্পর্কেও ধারণা দেবেন? বৃষ্টি, ঠিক তাই। আজ শপথের যে মূল আনুষ্ঠানিকতা সেটি দুটি ভাগে। সকালের অংশে জাতীয় সংসদে যারা নতুন সংসদ সদস্য হয়ে যাচ্ছেন তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়িয়েছেন এবং তাদের অনেকেই আবার বিকেলে মন্ত্রিসভার যে শপথ রয়েছেন সেখানেও আমন্ত্রিত বা অনেকেই থাকবেন সেই মন্ত্রিসভায়। তাদের অনেকেই বেরিয়েছেন। বিশেষ করে আমরা তরুণ প্রজন্মের কয়েকজন নেতৃত্ব, যাদেরকে বলা যায় যে বিএনপির নেতৃত্বের দ্বিতীয় ধাপ। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল চট্টগ্রাম 10 আসনে বিএনপির আব্দুল্লাহ আল নোমান বর্ষিয়ার নেতা, তার ছেলে সাইদ আল নোমান, তিনি কথা বলছিলেন। এর আগেও আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা প্রত্যেকেই বলছিলেন যে নতুন যেই সরকার গঠিত হতে যাচ্ছে সেখানে যেমন তারুণ্যের আধিক্য থাকবে, ঠিক তেমনিভাবে যারা প্রজ্ঞাবান রাজনীতিবিদ রয়েছেন, যারা বর্ষিয়ান রাজনীতিবিদ রয়েছেন, তাদের সেই অভিজ্ঞতার আলোকেই দেশ পরিচালনা হবে। অর্থাৎ তারুণ্যের শক্তি এবং অভিজ্ঞদের যে প্রজ্ঞা, তার সমন্বয়ে দেশ পরিচালনার কথাটি তারা বলছেন যে একটি অসম্ভব শক্তিশালী সরকার হবে। একই সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথাও তারা বলছিলেন। আর এখন যেই পরিস্থিতি আমি একটু দেখাতে চাই যে সংসদের এই আসাদ গেট এলাকা থেকে যে প্রবেশপথটি রয়েছে সেখান থেকে এই মুহূর্তে বিকেলের অংশে যারা আমন্ত্রিত অতিথি তারা এখন প্রবেশ করছেন। আমরা বিশেষ করে দেখেছি যে বিদেশি যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের গাড়িগুলো প্রবেশ করছে এবং প্রতি ক্ষেত্রেই এখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ আর্মি রয়েছে, সেনাবাহিনীর সদস্য, র্যাবের সদস্যরা রয়েছেন। এই সকলের উপস্থিতিতে তাদের যেই সিকিউরিটি পোস্ট রয়েছে সেই পোস্টে তাদের আমন্ত্রণ পত্রটি দেখাতে হচ্ছে এবং আমন্ত্রণ পত্রটি দেখানোর পরে সেখানে কিছুটা চেক আপ করা হচ্ছে সেই যানবাহনগুলোর। এর পরবর্তীতে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। তো বিকেলের অংশের জন্য আমরা অপেক্ষা করছি। আর আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে শাফিন। মণিপুরি গেট এলাকায় যাব, সহকর্মী তৌহিদ হোসেন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। তৌহিদ, এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সবাই এসে পৌঁছেছেন কিনা, কারা কারা এসছেন এখন পর্যন্ত? বিশেষ করে দেশের বাইরে থেকেও তো প্রচুর অতিথি আসছেন, এবার কি অবস্থা দেখছেন? সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও জানাবেন। বৃষ্টি, এই মুহূর্তে মণিপুরি পাড়া সংলগ্ন সংসদের যে 3 নম্বর গেট সেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং এখানকার বাস্তবতা যদি বলি মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে। যদি নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নের উত্তর দিয়ে সবার আগে শুরু করি, হঠাৎ করেই কিন্তু গত আধা ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা আসলে হঠাৎ করে অনেক কঠোর অবস্থানে নিয়েছে সেনাবাহিনী। একটু আপনাদেরকে দেখাই, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই যে সংসদের এই যে প্রবেশ ফটকটি সেখানে পুরো যে অ্যাক্সেস সেটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রীয় প্রোগ্রাম এবং সে কারণে হচ্ছে কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশের এক ধরনের বাধ্যবাধকতা থাকে সবসময়, যে কারণে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত যারা অতিথি তারা নিজেদের নির্দিষ্ট যে দাওয়াত কার্ডটি সেই নিমন্ত্রণ পত্রটি দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা একই বহরে অর্থাৎ একটি নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকলের আওতায় তারা কিন্তু এই 5 থেকে 7 মিনিট আগে এই ফটক দিয়ে সংসদের ভেতরে প্রবেশ করেছেন। এর বাইরে আপনি গাড়ির জট কিছুটা লেগেছে সেটি দেখতে পাচ্ছেন। এখানকে উৎসুক জনতার ভিড় যেমন রয়েছে, নেতাকর্মীদের ভিড় রয়েছে, গণমাধ্যম কর্মীরা আছেন দেশ বিদেশের, যে কারণে কিন্তু এই নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে বলতে হয়। দুঃখিত, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে যারা সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারা অনেকেই কিন্তু এর আগে প্রবেশ করেছেন, এখনও কিন্তু অনেকে প্রবেশ করেছেন। তাদেরকেও আমরা একটি নির্দিষ্ট প্রোটোকলের আওতায় কয়েকজনকে একসাথে আমরা প্রবেশ করতে দেখেছি। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একজন বিচারক, 3 জন বিচারকের গাড়ি, বিচারপতির গাড়ি 4-5 অর্থাৎ 5 জন বিচারপতি একসাথে প্রবেশ করছেন, সেই গাড়ির বহর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতিতে কিছুটা ভিড় রয়েছে, অর্থাৎ যতটা আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো কিছুটা আরও নেতাকর্মীদের উপস্থিতি কম থাকবে সেটি কিন্তু কম হয়নি, বরং আরও বেশি হয়েছে। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় যারা ওয়ার্ড পর্যায়ের বা থানা পর্যায়ের যারা নেতাকর্মী তারা একদম বড় মিছিল নিয়ে এসে এই এলাকাটি পার করার বা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেগুলো কিন্তু পুলিশকে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে সামাল দিতে হচ্ছে এবং তাদেরকে সরিয়ে দিতে হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে অতিথিরা আসলে বৃষ্টি প্রবেশ করছে সংসদে। ব্যস্ততা যেহেতু এই মুহূর্তে বাড়ছে, সামনে তো আরও বাড়বে। আমরা কয়েকজন যারা আমন্ত্রিত
অতিথি তাদের সাথে আমরা কথা বলার একটু উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেটি উপায় হয়নি, কারণ এখানে আসলে কোনো গাড়িকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। খুবই কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি, যেহেতু আর কিছুক্ষণ পরে শপথ অনুষ্ঠানটি শুরু হবে সংসদের দক্ষিণ প্লাজায়, আশেপাশের যতগুলো এলাকা রয়েছে অর্থাৎ মানিকপি এভিনিউর যেই সংলগ্ন সড়কটি রয়েছে, এখানে যে আমরা বিজয় সরণির মোড়ের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে, সবগুলো সড়কই কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে এবং যানবাহনের চলাচল সেগুলো নিয়ন্ত্রিত করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত সবাই প্রবেশ করছে। সবার প্রবেশ যখন শেষ হবে বা যখনই নির্ধারিত সময় শুরু হয়ে যাবে, তখন আসলে আয়োজন শুরু হয়ে যাবে। এখন শুধু সংসদের এই মণিপুরি প্লাজা সংলগ্ন এলাকার সবশেষ পরিস্থিতি দৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে তৌহিদ। আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা ও মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞদের উপরেই আস্থা রাখলেন নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমদের মতো দলের সিনিয়র নেতারাই গঠন করলেন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার ক্যাবিনেটের সদস্যদের নিয়ে নিরাপদ ও জবাবদিহিমূলক সরকার গঠনে প্রস্তুত তারেক রহমান। ভিন্ন ভিন্ন পেশাগত পরিচয় আছে তাদের, কিন্তু পুরোদস্তর রাজনীতিবিদও। এমন অভিজ্ঞতা নিয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবনে বাম ছাত্র সংগঠনের তুখোর ছাত্র নেতা ছিলেন। শিক্ষা জীবনের ইতি টেনে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষকতায়। 1948 সালে ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া কৃতি রাজনীতিবিদ 1986 সালে ফের যোগ দেন রাজনীতিতে। পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দিয়ে ঠাকুরগাঁ জেলার সভাপতি হন। দলের পঞ্চম কাউন্সিলে হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব, এরপর প্রায় 1 দশক ধরে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। এছাড়া 2001 সালে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়া সরকারের প্রথমে কৃষি, পরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও শপথ নেননি তিনি। এবার নির্বাচিত হয়ে বড় দায়িত্ব সামলানোর ভার তার কাঁধে। যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, ছাত্র নেতা থেকে আমলা, পরে রাজনীতিতে ফেরা আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এই নেতা আমলা হিসেবে 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে কক্সবাজার 1 আসন থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। 2001 সালে দায়িত্ব পান যোগাযোগ প্রতিমন্ত্রীর। বিএনপির যুগ্ম মহাসচিব থাকাকালে শেখ হাসিনা সরকার তাকে গুম করে রাখে। পরে দীর্ঘদিন ভারতে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেন। বিএনপির প্রভাবশালী স্থায়ী কমিটির এই সদস্য তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। আমির খুসরু মাহমুদ চৌধুরী শিক্ষা জীবন শেষ করে যুক্ত হন বাবার ব্যবসায়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দায়িত্বের পাশাপাশি ছিলেন সোনালী ব্যাংকের দায়িত্বে। বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়া ছেড়ে দেওয়া আসনে 1991 সালের উপনির্বাচনে জয়ী হন। 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে 2001 সালে বাণিজ্য মন্ত্রী হন। বিএনপির সংকট সংগ্রাম ও পলিসি প্রণয়নে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতা এবারও থাকছেন তারেক রহমানের সরকারের বড় দায়িত্বে। 1960 সালে জন্মগ্রহণকারী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন 1979 সালে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। পরে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় হন বিএনপিতে। দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের মহাসচিবের দায়িত্ব সামলান 4 বার। বেশি আলোচনায় আসেন খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাকে মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাতে হবে। বিশ্লেষকদের মতে বিএনপি সরকারের মন্ত্রীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষতার সাথে দায়িত্ব সামলানো আর দুর্নীতির রাশ টেনে ধরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান এবং আজ বিকেল 4টায় শপথ অনুষ্ঠান রয়েছে। মন্ত্রিসভার যে সকল সদস্যরা আছেন তারা বিকেল 4টায় শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী থাকছে এই মন্ত্রিসভায় এবং এখন পর্যন্ত মন্ত্রী হিসেবে যারা ডাক পেলেন তার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু আছেন, হাফিজ উদ্দিন আহমদ,
যারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য বটে এবং মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তারা। এছাড়াও আছেন আবু জাফর জাহিদ হোসেন। আমরা যেমনটি জানি যে টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে আছেন খলিলুর রহমান, আছেন আমিনুর রশিদ। এছাড়াও মন্ত্রী হিসেবে যে 25 জন এবার ডাক পেয়েছেন তাদের মধ্যে অন্যতমই বলা চলে আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু সহ আরো অনেকেই। ইতিমধ্যেই আমরা যমুনা টেলিভিশনের স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি নতুন মন্ত্রিসভায় যারা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তাদের নামের তালিকা। আমরা একটু এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর সম্পর্কে জানতে চাই। আসাদ গেট এলাকায় যাব, সহকর্মী মশিউর অনেক অপেক্ষা করছেন আমাদের জন্য। অনেক আর খুব বেশি সময় হাতে বাকি নেই, 1 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। আপনাকে দেখতে পাচ্ছি, অনেক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এলাকার সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন। কিছুক্ষণ আগে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমন্ত্রিত অতিথিরাও নিশ্চয়ই আসতে শুরু করেছেন। দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসের প্রসঙ্গ যদি বলতে চাই তাহলে সবার আগে বলতে হয় যেহেতু এইবারেই প্রায় 19 বছর পরে কিন্তু বিএনপি সরকার ক্ষমতা গঠন করছে, প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। তাই সেই ক্ষেত্রে কিন্তু বিএনপিদের যারা নেতাকর্মী তাদের আনাগোনা কিন্তু অনেক বেশি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু সংসদীয় আসনের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আছেন কিংবা বিভিন্ন সরকারি দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এখনো ঢুকছেন। সংসদের এই দক্ষিণ প্লাজার যে অংশটাতে আমি এখনো দাঁড়িয়ে আছি, সে অংশটা দিয়ে কিন্তু সাধারণ মানুষ কিংবা দলীয় যারা নেতাকর্মী তাদের কিন্তু এইখানকার প্রবেশ করার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু একেবারেই কম। এবং যেহেতু সেই সুযোগটা একেবারেই কম, তাই সেই জায়গাটা থেকে এখানে আসলে তারা ভিড় করতে পারছে না। তবে এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু তারা এখন পর্যন্ত ছেয়ে রেখেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা তাদের যে সমস্ত নেতাকর্মীরা আসছেন, দলীয় নেতাকর্মীরা আসছেন, যারা সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তার পাশাপাশি যারা কিনা মন্ত্রিত্ব পাচ্ছেন, প্রতিমন্ত্রিত্বের জন্য ফোন কল পেয়েছেন, তাদের সেই উচ্ছ্বাসটা কিন্তু তাদের কণ্ঠে ঝরে পড়ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন চট্টগ্রাম 10 আসনের যিনি এমপি সদস্য আছেন তিনি এখানে এসেছিলেন, তিনি যখন ঢুকছিলেন তখন তিনি তার দলীয় নেতাকর্মী পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। একটা আনন্দমুখর পরিবেশ যেমন সংসদ সদস্যরা যারা আছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে, তার পাশাপাশি যারা দলীয় নেতাকর্মী, এনসিপির একজন কর্মীর সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা যেমনটা দেখেছিলাম আমাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে যে তিনি জার্সি পরে এসেছেন হাসনাত আব্দুল্লাহ, এটি নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে। তার মানে সাধারণের যে প্রতিনিধিত্ব তা এইবারে সংসদে হতে চলেছে বলে তারা আশা করছেন। তার পাশাপাশি বিভিন্ন দায়িত্বতে যে ছায়া সংসদ গঠন করা হচ্ছে সেই ব্যাপারেও কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রধান বিরোধী দল হিসেবে যে জোট সরকার ক্ষমতার বিপরীতে প্রশ্ন তুলবেন, তাদের প্রশ্নটা যারা শক্তিশালী হয়, জনতার যেই আদালত, সেই আদালতে যারা ক্ষমতায় থাকবেন তারা যাতে সবসময় প্রশ্নের উত্তর দিতে বাধ্যবাধকতা রাখেন, এই ধরনের নানা ধরনের প্রতিশ্রুতি তারা চাইছেন সংসদ সদস্য থেকে। আমরা একটু দেখাচ্ছি, নিরাপত্তা বলয় কিন্তু এখানে প্রচন্ড। যারা ঢুকছেন বা যারা এখানে আসছেন তারা বেশিরভাগই সংসদ সদস্য এবং আমন্ত্রিত যারা অতিথি তারাই। তাদের সেই আমন্ত্রিত অতিথিদের যে পাস সেটি কিন্তু চেক করা হচ্ছে। তারা আসলে এইখানে আসার যেই প্রসেস, সেই প্রসেসের যে আইনগত ধাপ সেগুলো কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছেন। আমি একটু জানাতে চাই যে এই মুহূর্তে আমি যখন অবস্থান করছি ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেই জায়গাটাতে যে সাধারণ মানুষ তাদের ভিড় না থাকলেও ঠিক আমাদের আশেপাশে রাস্তার ওপাশে সব জায়গাতে কিন্তু ভিড় দেখা যাচ্ছে। না, এই এলাকায় তো এখন সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ, কারণ এখন যেহেতু সকল আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। সেই চিত্র আমরা দেখছিলাম। নিরাপত্তা বলয় একেবারেই কঠোর। এবং এর সাথে দুপুরে বাংলাদেশের এই আয়োজন এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 3টায় যমুনা নিউজ দেখার আমন্ত্রণ রইল।